একটি অভ্যুত্থান মানুষের মধ্যে ওই অনুরণন তৈরি না করলে অভ্যুত্থান সম্ভব নয়। এনসিপি যেমন জুলাই অভ্যুত্থানের দাবিদার, বিএনপিও দাবিদার, জামাতও দাবিদার। বিএনপি আসলে সংস্কারকে ভয় বা আশঙ্কার জায়গা থেকে দেখছে। রাজনৈতিক ফ্যাসিবাদের আগে যেটা প্রতিষ্ঠিত হয় প্রাতিষ্ঠানিক ফ্যাসিবাদ। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়, জুলাইয়ের অভ্যুত্থান। আর সেই জুলাইয়ের গণ অভ্যুত্থান থেকে আমরা পেয়েছি একটি শক্তিশালী রাজনৈতিক দল এনসিপি। কিন্তু দুঃখকর হলেও সেই এনসিপি এক বছর যেতে না যেতেই দলটির মধ্যে শুরু হয় ভাঙন। এই বিভাজনটি কোথাও তৈরি হয়েছে জামাতের সাথে জোট গঠন নিয়ে, আবার কোথাও মত পার্থক্যের কারণে। আর সেই ব্যাপারে আমরা জানার চেষ্টা করব আজকে আমাদের ক্যাম্পাস টাইমসের নিয়মিত আয়োজন পলিটিক্যাল পালসে। সে বিষয়ে আলোচনা করব। আর এর জন্য আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সামান্তা শারমিনকে, যিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক। সামান্তা শারমিন, আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, আপনার সম্পর্কে জানবো, দল সম্পর্কে জানবো। প্রথমে বলুন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা একটু জানতে চাইবো, আমি যতটুকু আমরা জানি যে আপনি চারুকলার একজন শিক্ষার্থী, সেখান থেকে রাজনীতিতে আসা এবং এনসিপির মতো একটা দল, ঠিক আসলে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে কিন্তু সবার মধ্যে একটা সবার একটা প্রত্যাশার জায়গা ছিল। এরকম একটি রাজনৈতিক দলের সাথে আসলেন, এভাবে সবার সামনে বা ফ্রন্টলাইনে চলে আসা, এ নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। আপনার ভালো লাগা, বা এখন আবার আমরা একটু আপনাকে ঠিক ব্যাকফুটে দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। না, আসলে আমি কখনো চারুকলা থেকে রাজনীতিতে এসেছি, ব্যাপারটা তো এরকম না। আমি রাজনীতিই করতাম, তারপরে চারুকলায় ভর্তি হয়েছি। জি জি। তো সব একদম ক্যাম্পাসের শুরু থেকেই, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার আগের থেকে রাজনৈতিক জীবন, যেটা স্টুডেন্ট পলিটিক্স এবং ওভারঅল বোঝাপড়া তৈরি, এই কাজগুলোর সাথে যুক্ত ছিলাম। পরবর্তীতে বিভিন্ন পথ পরিক্রমায়, বিভিন্ন ধরনের সংগঠন, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের মধ্য দিয়ে রাজনৈতিক জীবন কেটেছে, এই আর কি। না, আমি চারুকলা বলতে আপনাকে বলেছি যে আপনি স্টুডেন্ট ছিলেন চারুকলার, সেখান থেকে আমি বলেছি যে আসলে চারুকলায় আমরা যারা পড়াশোনা করি তাদের মধ্যে কিন্তু পলিটিক্যাল ব্যাপারগুলো একটু আমরা কম এগুলোর মধ্যে যেতে চাই, বা এগুলোর মধ্যে আমরা একটু কম ইন্টারফেয়ার করতে চাই। আমি সেই ক্ষেত্রে আসলে বলেছিলাম যে এরকম একজন মন মানসিকতা থেকে আবার রাজনীতিতে চলে আসা, এবং সেখান থেকে আসলে কোনো একটা কিছু দেখে তো আমরা আসলে এই জিনিসটা করি, বা কোনো একটা অনুধাবন থেকে, সেই জায়গাটা আসলে আমি জানতে চাচ্ছিলাম। আসলে আপনার অবজারভেশন পুরোপুরি সঠিক। জি। চারুকলা থেকে ইউজুয়ালি না, অ্যাট অল পাওয়া যায় না আর কি, ন্যাশনাল পলিটিক্সে ইন্টারেস্টেড বা ইনভলভ হচ্ছে, এটা দেখা যায়। আমি সেই জায়গাটা আসলে বলতে যাচ্ছিলাম। আচ্ছা, আমরা দেখেছি যে এই যে জাতীয় সংরক্ষিত আসনগুলোতে অনেকে কিন্তু আপনার কথা বলছিলেন, বা অনেকের হয়তো বা প্রত্যাশার জায়গায় আপনি ছিলেন, কিন্তু আপনাকে সেরকম ভূমিকায় দেখি নাই। কেন? না, এটা তো আসলে দলীয় সিদ্ধান্ত প্রথমত। দ্বিতীয়ত, তো আমি তো একটা পলিটিক্যাল পজিশন নিয়েছি, এবং এই পলিটিক্যাল পজিশনটা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হোক, এটা তো আমি চাইবো না কখনোই। এবং আমি সংরক্ষিত নারী আসনের ব্যাপারে আমার দল এবং আমাদের ভূমিকা কিন্তু আপনারা জানেন যে আমরা 100 আসনের জন্য বারবার বলেছি, আমরা 5%, এবং আমরা এটা 30% সরাসরি মনোনয়নের ক্ষেত্রে কিন্তু বলেছিলাম, প্রত্যক্ষ ভোটে যাতে নারীরা নির্বাচিত হয়ে আসে, যাতে আমরা বেসিক ডেমোক্রেসির যে ফান্ডামেন্টাল বিষয়গুলো, এগুলোকে আমরা টাচ করতে পারি। কিন্তু আমরা সেটা দেখলাম যে 30% থেকে আর্গুমেন্ট করে করে ঐকমত্য কমিশনে 5% এসে ঠেকলো, এবং সেখানেও ক্লজ যুক্ত করে দেওয়া হলো যে ভবিষ্যতে এটা ঠিকভাবে করার চেষ্টা করবে রাজনৈতিক দলগুলো। এখন এসে ঐকমত্য কমিশনে যা কিছুই আলাপ হয়েছে, সব সংস্কারই যেমন এক ধরনের পিছিয়ে গেল, সেখানে নারী আসনের ব্যাপারটা তো আরো আগে। কারণ হচ্ছে নারী আসন তো 5% মনোনয়ন দল দিতেই পারলো না, কোনো দলই 5% টাচ করতে পারলো না। দল এবং সংসদের কথাটা যেহেতু এসেই গেল, একটু জানতে চাইবো, এই মুহূর্তে আসলে সংসদে বিরোধী দলকে নেতৃত্ব কে দিচ্ছে? জামাত দিচ্ছে নাকি এনসিপি দিচ্ছে? আমার কাছে মনে হয় যে, আমি সবসময় বলেছি, আমি আমার পার্টির জায়গাটা সবসময় বলেছি যে এনসিপির মূল জায়গাটাই ছিল যে বিরোধী দলের যে ক্যারেক্টার, বিরোধী দলের যে রেসপন্সিবিলিটি, বিরোধী দল একটা স্ট্যান্ডার্ড বিরোধী দল কেমন হতে পারে, এনসিপি সেই জায়গাগুলোতে কাজ করার
চেষ্টা করবে, সেইটা আসলে মানুষের সামনে প্রতীয়মান করার চেষ্টা করবে। আপনি দেখেছেন যে গত কিছুদিন ধরে ক্যাম্পাস কেন্দ্রিক যে সহিংসতাগুলো হচ্ছে, সেখানে কিন্তু জাতীয় ছাত্র শক্তি তাদের পক্ষ থেকে সংলাপের ব্যাপারে জোর দিয়েছে। আমরা যে কোনো বিষয়ে মানে জাতীয় এবং লোকালি যে কোনো বিষয়ে আমরা কিন্তু আসলে সংলাপকে, সহমর্মিতাকে, সহযোগিতাকে প্রাধান্য দিই এবং আমরা জাতীয় পর্যায়েও সেটাকে গুরুত্বপূর্ণ মনে করি। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদের যেই প্ল্যান ছিল আসলে জোট করার কারণেও কিন্তু আসলে পার্টির যে নিজস্ব প্ল্যান সেটা কিছুটা হলেও পিছিয়ে আসতে হয়, বা কিছুটা হলেও সেটাকে পোস্টপন বা পজ রেখে জোটের যে ভূমিকা সেই ভূমিকাটা বেশি তুলে ধরতে হয়। আমার কাছে মনে হয় তারপরও তাহলে কি জোটটা কি মানে শিবির দ্বারা হচ্ছে না, এখানে তো জামাত দ্বারা জামাত চালিত মূল হচ্ছে। পার্টি, কিন্তু আমাদের যে এনসিপির যেই সংসদ সদস্যদের আপনি দেখতে পাচ্ছেন, তাদের ভূমিকা যদি আপনি খুঁটিয়ে পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা বিষয়ে আমাদের এমপিরা যারা, তাদের বক্তব্য এবং তাদের অবস্থানগুলো তারা সুনিপুণভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং 6 জন সংখ্যার জায়গা থেকে কম হলেও পুরো পার্লামেন্টে যে আলাপ, সেই আলাপের মধ্য থেকে কিন্তু এই 6 জনের ভূমিকাটাই প্রাসঙ্গিক, সর্বত্র প্রাসঙ্গিক হয়ে ওঠে এবং গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী হয়ে ওঠে। আমি সেই জায়গা থেকে সবসময় মনে করি যে এনসিপি তার যে কাজটা করার কথা ছিল, বিরোধী দল হিসেবে তার যে মানুষ জিনিসগুলোকে যে তুলে আনা দরকার ছিল, বক্তব্য উপস্থাপন, জামুকা অধ্যাদেশ নিয়ে জামাত যে আপত্তিটা করেছে, এনসিপি বলছে তাদের আপত্তি নেই। এই অবস্থান থেকে আসলে মানে এটা কি জোটের রাজনীতির মধ্যে কোনো বিভক্তি তৈরি করছে না, বা আপনি কি মনে করেন? আমি মনে করি যে এনসিপির যে অবস্থান, আমরা তো সবসময় বলেছি আমরা মুক্তিযুদ্ধকে কতটা ওন করি এবং আমরা সেই ধারাবাহিকতায় 24কে সেই লেন্সে আমরা দেখি। সো আমরা জামুকা বিলে যে আমাদের মানে অভিমত থাকবে যে এটার পক্ষে, এটা তো খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া এবং আমরা মনে করেছি যে মুক্তিযুদ্ধের ব্যাপারে এনসিপির অবস্থানকে সবসময় আমরা পূর্বে দেখেছি ক্রিটিসাইজ করা হয়েছে, কিন্তু আমরা আমাদের অবস্থান যে কতটাই শক্তপোক্ত সেটা কিন্তু এই পার্লামেন্টারি অবস্থানের মধ্য দিয়ে কিন্তু প্রকাশিত হয়ে উঠলো। ফলত আমি মনে করি না এটার ক্ষেত্রে, জোটের ক্ষেত্রে এটা নিয়ে কোনো আর্গুমেন্টের কোনো সুযোগ আছে। বাংলাদেশের সকল মানুষ জানে যে এইখানে যেই দলগুলোর নাম উল্লেখ করা হয়েছে ওই বিলে, সেই দলগুলোর ভূমিকা বাংলাদেশের মননে মগজে মানুষের মধ্যে কিন্তু মুখে মুখে কথায় এটা রচিত আছে। সো এটা ভুলিয়ে দেওয়ার বা এটাকে বাদ দিয়ে রাজনীতিকে চিন্তা করার কোনো সুযোগ নেই। কিন্তু আমি যদি একটু বোঝার আসলে চেষ্টা করছি যে 24-এ আমরা আওয়ামী লীগকে যদি গণহত্যার শামিল এরকম একটা কিছু বলি, ঠিক একই অভিযোগ তো আপনার 71-এ আছে গণহত্যার অভিযোগে জামাত শিবিরের। তাহলে আমি যদি তাকে মেনে নিচ্ছি, একে মেনে নিচ্ছি না, আসলে এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত দলের জায়গা থেকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে ওই সময়ে যেই দলগুলো বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যারা 71-এর এই গণহত্যার সাথে পাকিস্তান বাহিনীর সাথে, মিলিটারি বাহিনীর সাথে সংযুক্ত ছিল, তাদের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। কিন্তু এটার একটা সময়ের পার্থক্য তৈরি করা হয় যে 71 অনেক আগের ঘটনা, এই ধরনের একটা বক্তব্য কিন্তু আসে। কিন্তু এই যে আমি আসছি যে দেখেন এখানে যেটা হয় যে বাংলাদেশ জামাতে ইসলামী সবসময়ই একটা বিষয়কে সবসময় এটা নিয়ে তাদের এক ধরনের হীনমন্যতা কাজ করে, যেটা পলিটিক্যাল অ্যাটিটিউডের ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি করে। যেখানে বাংলাদেশের মানুষের এটার একটা চাওয়া ছিল মুক্তিযুদ্ধে, যেমন গণঅভ্যুত্থানের পর আমরা চেয়েছি না যে প্রত্যেকটা মানুষের বিচার হোক, সেই চাওয়াটা তাহলে আরো বেশি পরিমাণে ছিল মুক্তিযুদ্ধের সময়ও। কিন্তু ওই যে তথ্য প্রমাণাদির যে সংকট এবং ওই সময় পলিটিক্যাল পরিস্থিতি এমন ছিল যে এই মুক্তিযুদ্ধের আলামতগুলো, কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কাদের বাড়ি ধ্বংস হয়েছে, কাদের মা বোন ধর্ষিত হয়েছে, এই আলামতগুলো কিন্তু রক্ষিত হয়নি। এই সুযোগটা, এই রেকর্ড না থাকার সুযোগটা সবসময় পলিটিক্যালি জামাত ইসলামী ব্যবহার করেছে। ফলত আমরা এটা পরবর্তীতে দেখেছি, আওয়ামী লীগ কিন্তু জামাতে ইসলামীকে সবসময় অপোজিশন, মানে তার মতাদর্শিক অপোজিশন হিসেবে বাংলাদেশের মানুষের সামনে প্রেজেন্ট করেছে, কিন্তু রাজনৈতিক জোট করার ক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগ কোনোভাবে পিছপা হয় নাই। ফলত আমরা দেখেছি যে বাংলাদেশ জামাতে ইসলামী এখানে একটা কাস্টিং ভোট বা টাই ব্রেকার হিসেবে সবসময় কাজ করেছে। আপনি যদি ইলেকটোরাল পলিটিক্সে দেখেন, এই যে
বাংলাদেশের যে এই যে দুর্ভাগ্য, এবং আমি সবসময় এটা বলি যে এতদিন একটা গণহত্যাকারী দল নিয়ে আসলে আমাদেরকে কথা বলতে হয়েছে, কিন্তু এখন আমাদেরকে দুইটা গণহত্যাকারী দল নিয়ে রাজনীতি করতে হবে এবং সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে হবে। এটা একটা দুঃখজনক অধ্যায়, কিন্তু আমি মনে করি যে এই বিষয়গুলো সমাধানের জন্য বাংলাদেশের রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন, যেটার একটা সুযোগ গণভুত্থানের মধ্যে দিয়ে এসেছিল। সেই সুযোগটা আমরা খুব ভালো করে কাজে লাগাতে পেরেছি, এটা আমি কখনোই দাবি করব না। ফলত এখন কেন পারিনি? এটা অনেকটা স্টেক হোল্ডারের ব্যর্থতা। সবচেয়ে বড় কিন্তু বিষয়, আপনাদের তো অনেক ভূমিকা ছিল সেখানে। অবশ্যই ভূমিকা ছিল, কিন্তু ব্যর্থতা আমারটা স্বীকার করতে হবে। আমি মনে করি যে প্রত্যেকটা স্টেক হোল্ডারের ব্যর্থতা স্বীকার করতে হবে। আমি যদি মনে করি যে ব্যক্তি হিসেবে বা দল হিসেবে শুধুমাত্র এনসিপি বা গণঅভ্যুত্থানের নেতাদের যে ব্যর্থতা সেটাই প্রায়র, তাহলে আমরা আরও স্ট্রং স্টেক হোল্ডারকে দৃশ্যপট থেকে আড়াল করে দিচ্ছি। তাহলে আমাদের এখানে ধরেন ছাত্ররা যখন গণঅভ্যুত্থান করেছে, তারা কিন্তু অবশ্যই এখানে পলিটিক্যাল ফ্যাক্টর হয়ে উঠেছে, কিন্তু বাংলাদেশে 53 বছর ধরে যারা নিজেদের পলিটিক্যাল ফ্যাক্টর দিনকে দিন যুগের পর যুগ বাড়িয়ে তুলেছে এবং বিভিন্ন ডিপ স্টেটের ফাংশন হিসেবে নিজেদেরকে পরিচিত করেছে, এবং তারা ভিতরে নানান ধরনের পলিটিক্যাল সেটেলমেন্টে কাজ করেছে বিভিন্ন সময়, তাদের ভূমিকা যে এখানে একেবারেই গ্রহণযোগ্য না সেভাবে যদি আমরা বলার চেষ্টা করি, আমার মনে হয় ব্যাখ্যাটা এভাবে সমাধান হবে না। কিন্তু আমরা যেটা দেখি, আমি একটা শেষ লাইনটা বলি, আমি যেটা দেখি যে পারস্পরিক দোষারোপ এক ধরনের রাজনৈতিক লেভারেজ দেয়, এক ধরনের রাজনৈতিক বৈধতা দেয়, পরবর্তীতে এটা কাজে লাগে সবসময় ইলেকটোরাল ভোটিং প্রসেসে। আমি এটাকে মনে করি যে এটা যদি সিস্টেম হয়, তাহলে কোনোভাবে আমরা এই যে আমাদের ন্যাশনাল কোশ্চেনগুলো এটা আমরা আদতে সলভ করতে পারবো না। কিন্তু প্রশ্নটা আসলে প্রশ্নের মধ্যেই তৈরি হয়ে যায়। আমরা দেখেছি যে নাহিদ ইসলাম একটা কথা বলেছেন যে যদি কেউ আওয়ামী লীগ করছেন বাট তার বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের নেই, প্রমাণ নেই, তাহলে সে এনসিপিতে যোগদান করতে পারবে, সে যে কোনো দলেরই হোক, আওয়ামী লীগ হোক, জামাতের হোক, বিএনপির হোক। কিন্তু আমার কথা হচ্ছে আওয়ামী লীগেরও যদি যে কোনো কেউ চাইলেই অংশগ্রহণ করতে পারে একটা নিষিদ্ধ দলের, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন, বা নাহিদ এভাবে মানে এনসিপি কিভাবে তাদেরকে গ্রহণ করছে? তাহলে কি এটা মানে খুলে দেওয়া হচ্ছে না কোনো একটা দ্বারকে? প্রথমত আপা, এখানে অনেকগুলো বিষয়, আমাকে বলতে গেলে অন্তত অনেকগুলো বিষয়কে টাচ করে বলা উচিত, আমি খুব সংক্ষেপে চেষ্টা করব। প্রথমত, আপনি যখন একটা দল করতে চান, তখন হচ্ছে ওই দলের নির্দিষ্ট আশা আকাঙ্ক্ষা এবং তার ম্যানিফেস্টো, তার বয়ান এবং প্রত্যেকটা বিষয়ে তার পলিটিক্যাল অবস্থান বর্ণিত থাকে ইউজুয়ালি। এনসিপির কিছু রোডম্যাপ বলা বাকি আছে, এটা আমি স্বীকার করি, এবং আমি মনে করি যে এনসিপির হয়তো মোটা দাগে অনেক কিছু বলা হলো, সেটা ডিটেইল আউট অনেক কিছুই হয়নি। কিন্তু তারপরও আওয়ামী লীগ ব্যাপারে আমাদের অবস্থান কি, এটা কি আনক্লিয়ার? আওয়ামী লীগকে আমরা তার দলগতভাবে বিচারের আওতায় আনার সমস্ত দাবি দেওয়া কিন্তু আমাদের ছিল, এবং আমরা মাঠে আন্দোলনও করেছি সেটা নিয়ে। তাহলে আওয়ামী লীগকে আসলে তার যে অন্যায়, অবিচার, জেলজুম, খুন, এই বিষয়গুলোকে আমরা বিচারের আওতায় দেখতে চাই। আমরা এটা সোশ্যাল জাস্টিস এবং হচ্ছে মব জাস্টিসের মধ্য দিয়ে আমরা এটা দেখতে চাই না। আমরা চাই এটা একটা আদালত কেন্দ্রিক বিচার প্রক্রিয়ার মধ্যে আসুক। এখন একজন মানুষ যখন একটা দলকে পরিবর্তন করে আরেকটি দলে প্রবেশ করছে, দলগুলোর মধ্যে তো ইডিওলজিক্যাল ডিফারেন্সেস আছে। যখন একটা দল বাদ দিয়ে আপনি আরেক দলে যান, তখন কি ইডিওলজিক্যাল বিষয়গুলোকে আপহোল্ড না করেই যায়? তাহলে তো আগের যে দলটি ছিল সেই দলটাকে ত্যাগ করার পূর্বে, এটা শুধুমাত্র আওয়ামী লীগ না, উনি যখন উল্লেখ করেছেন তখন কিন্তু প্রত্যেকটি দলের কথা উল্লেখ করেছেন। তো যেমন ধরেন নেজামি ইসলাম একটা পার্টি, নেজামি ইসলাম সেই সময়ে পাকিস্তানের যে ভূমিকা সেটার পক্ষে ছিল, এবং জামুকা বিলে তাদের নাম উল্লেখ আছে। তাহলে নেজামি ইসলামের কোনো ব্যক্তি যদি আসতে চায় এনসিপিতে, এনসিপির যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বয়ান সেটাকে সাবস্ক্রাইব করেই তো তার আসতে হবে, অন্যথা তার নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এনসিপিতে আসার কোনো সুযোগ থাকবে না। ফলত আমি এটাকে এভাবে দেখতে চাইবো, এবং এই সাথে এটাও দেখতে চাইবো বাংলাদেশের যে বিচার কেন্দ্রিকতা, মানে বিচারের ব্যাপারে যে অনীহা আছে, এবং আপনি এবারও লক্ষ্য করেছেন যে আমাদের যে আদালতের যে সচিবালয়, আলাদা সচিবালয় করা হয়েছিল, সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতো, এবং সেখানেও আপনি কিছু আলাপ তুলতে পারতেন, হয়তো সিভিল সোসাইটির জায়গা থেকে লয়াররা এটা পারতেন, কিন্তু সেই জায়গাটাও বন্ধ করে দেওয়া হলো। ফলত কি হচ্ছে, আমরা আসলে বারবারই পিছনে যাচ্ছি। আমাদের আদালতকে
আমাদের সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ যে জায়গা সেইটা সে বিচার ব্যবস্থাকে আমাদের মুক্ত করা দরকার, স্বাতন্ত্র করা দরকার, যেটা আসলে আমাদের এই বর্তমান ৭২-এর সংবিধানেও যেটা বলার জন্য বলা আছে। কিন্তু সেখানে যদি আমরা এই বিচার ব্যবস্থাকে কলুষিত রাখি, আবার রাজনৈতিকভাবে এটা সমাধান চাই, ইট ডাজন্ট মেক সেন্স। আমার মতে এই দুটো কন্ট্রাডিক্টরি। আমরা বিচার ব্যবস্থাকে এমন ভাবে গড়ে তুলতে চাই যাতে করে রাজনৈতিক বিষয়াদি এই সংশোধনের বিচার ব্যবস্থার এই সংশোধনের ব্যাপারটা নিয়ে কি আপনাদের দলের মধ্যে এটার কোনো ধরনের দেওয়া হয়নি ইশতেহারে? অফকোর্স আমরা তো সেপারেট সচিবালয়ের পক্ষে বলেছি, এবং এটা তো হয়েও গিয়েছিল ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে। সমস্ত সচিবালয়ের মানে এই সুপ্রিম কোর্টের সচিবালয়ের আলাদা সচিবালয়ে প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু এর প্রতিষ্ঠান জন্যই করা কি হয়েছিল। এনসিপি জামায়াতের নেতারা বারবার আরেকবার যে অভ্যুত্থানের কথা বলছেন, এটা কি এই কারণেই বলা হচ্ছে? দেখেন, বারবার? যখন আপনার এই বিষয়গুলোকে আমি সম্পূর্ণ পলিটিক্যাল রেটরিক হিসেবে দেখছি। প্রথমত, একটি অভ্যুত্থান মানুষের মধ্যে ওই অনুরণন তৈরি না করলে অভ্যুত্থান সম্ভব নয়। মানুষের মধ্যে ওই আকাঙ্ক্ষা তৈরি না করলে, মানুষকে আপনি চূড়ান্ত পরিমাণে অসহায় না করলে মানুষ আসলে অভ্যুত্থানের জন্য প্রস্তুত হয় না। 15 বছর 17 বছর লেগেছে একটা জায়গায় আসতে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মানুষের মানে রাজনৈতিক দলগুলো যখন 2/3 ভোটে জয়যুক্ত হয়ে আসে, তারা মানুষের টেম্পার চেক করতে থাকেন যে কতখানি সহ্য করানো যায়, কতখানি ধৈর্য ধরানো যায়। এই চেষ্টাটার যে ব্যাখ্যা করতে গিয়ে বা এই চেষ্টাটাকে যাতে না করে পলিটিশিয়ানরা বা রাজনৈতিক মানে যারা ক্ষমতায় আছেন সরকারি দলগুলো, তারা যাতে না করেন সেটার ব্যাপারে বলা উচিত। এবং আমি এটা আমার কাছে মনে হয় যে এই যে আমিও বিভিন্ন সময় বলেছি, এটার কারণটা কি জানেন? এটা আমার কাছে মনে হয় যে অভ্যুত্থানের যে স্মৃতি, এটা আমাদের সকলের মধ্যে খুব তাজা হয়ে রয়েছে। আমরা ওই সময়ের যে একতা, এটা সকলেই ফিল করি। ওই স্মৃতিটা বা জুলাই সনদের এই সংবিধানের সংস্কার, এই জিনিসগুলো আপনি বিএনপির মধ্যে কেমন দেখতে পাচ্ছেন? কেমন তাদের মধ্যে, তারা কতটুকু এটার মধ্যে সফলকাম হতে পারবে বলে আপনি মনে করছেন? আমার কাছে সবসময় মনে হয়েছে, মানে ঐকমত্য কমিশন থেকে শুরু করে এখন পর্যন্ত মনে হয়েছে বিএনপি আসলে সংস্কারকে তার এক ধরনের তার যে পাওয়ার প্র্যাকটিসের জায়গা থেকে এক ধরনের ভয় বা আশঙ্কার জায়গা থেকে দেখছে, এবং হয়তো তার পার্টি স্ট্রাকচার ভেঙে পড়বে এই ধরনের জায়গা থেকে সংস্কারকে বিবেচনা করছে। আমার কাছে মনে হয় যে বিএনপি যেই প্রেক্ষাপট থেকে রচিত, বিএনপির প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে, বিরোধী দল হিসেবে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। কিন্তু আপনার দলের নাহিদ ইসলাম এবং জামাতের যে ডক্টর শফিকুর রহমান বলছে যে বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে, এই কথাটা আসলে কেন বলছেন? কিসের সাথে? আপনার আমাদের যে মাঠ পর্যায়ে অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে চলে, আমাদের প্রতিষ্ঠানগুলো যেভাবে চলে, প্রাতিষ্ঠানিকভাবে ফ্যাসিবাদ তৈরির সকল উপাদান বর্তমান আছে। আমাদের সংবিধান, আমি আর বিস্তারিত ব্যাখ্যা করলাম না। আমার ক্লেমটা যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে সেটা ওয়েলকাম, যে কোনো রাজনীতিবিদ করতে পারে। আমাদের এখানে যেটা হয় যে রাজনৈতিক ফ্যাসিবাদের আগে যেটা প্রতিষ্ঠিত হয় প্রাতিষ্ঠানিক ফ্যাসিবাদ। এখন ফ্যাসিবাদ কি বলে কয়ে সবসময়, ফ্যাসিবাদের সবচাইতে মূল উপাদান তো আসলে কালচারাল। কিন্তু আমাদের এখানে আপনি দেখেন প্রাতিষ্ঠানিকভাবে এটা কিভাবে কাজ করে। যখন আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মব করে পরিবর্তন করবেন, যখন আপনি যেখানে আপনি ঐকমত্য কমিশনে এগ্রি করেছেন যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, আমাদের যে প্রশাসন, সরকারি প্রশাসন যেভাবে চলে, প্রশাসনগুলো আসলে ফেয়ারলি চলা উচিত, সেটা ঐকমত্য কমিশনে এগ্রি করেছেন। কিন্তু যখন আপনি বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ করবেন এবং লোকাল গভর্নমেন্ট ইলেকশনের দিকে যাবেন না, তখন কিন্তু আসলে একটা সন্দেহ তৈরি হয়। এবং যখন একজন দলীয় ব্যক্তি, এবং আপনি দেখেছেন যে প্রশাসক যারা নিয়োগ পেয়েছেন তারা তো আগাগোড়া রাজনৈতিক ব্যক্তি, তাহলে তাদেরকে সন্তুষ্ট করাও বিএনপির জন্য অত্যন্ত জরুরি, আমরা যেটা বুঝতে পারি। ফলত এই ব্যক্তিবর্গকে ধরেন 8 জন 10 জন যাদেরকে নিয়োগ করা হচ্ছে, তাদেরকে সন্তুষ্ট না করতে পারলে বিএনপি অ্যাজ এ পার্টি দুর্বল হয়ে যায়, এটাই কি আমরা বুঝতে পারি না? বরঞ্চ তার মানে এবং দেখেন যে বিসিবি বোর্ডে যেভাবে নিয়োগটা হলো, বিসিবি বোর্ডে পূর্বের যে নিয়োগ পদ্ধতি সেটাও প্রশ্ন করেছে বিএনপির পক্ষ থেকে যখন ইন্টারিম চলমান ছিল। কিন্তু এখন এসে বিসিবি বোর্ডে সরাসরি পরিবারের সদস্যদেরকে নিয়োগ করা হচ্ছে। এটাকে তো ওনারা একটা অ্যাডহক কমিটি বলছেন, যে অ্যাডহক কমিটিটা কিছুদিন পরে ওনারা প্রশাসকের ক্ষেত্রেও বলেছেন এটা টেম্পোরারি। কিন্তু টেম্পোরারি মানে যেভাবে ওনারা আসলে
পসরা সাজিয়ে বসেছেন, তাতে করে কিন্তু আসলে বোঝা যায় আপনি প্রশাসক নিয়োগের যে অফিসগুলো, সেই অফিসগুলো তো যদি দেখেন তাহলে বোঝা যায় যে আসলে রাজনৈতিক দখল কতটা সুনিপুণ হতে যাচ্ছে সামনে। আমার ধারণা, আমি মনে করি যে বিরোধী দলের জায়গা থেকে এগুলো প্রশ্ন করা অত্যন্ত ভ্যালিড। আপনি এটা করতে পারেন না যদি মানে একটি রাজনৈতিক পার্টি, একটি রাজনৈতিক দল যদি মনে করে যে তার লোকগুলোকে খুশি করতেই হবে, এটার মধ্য দিয়ে মানে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে হলেও তার পার্টিকেই শক্তিশালী রাখতে হবে। আচ্ছা, মব প্রশ্নে এনসিপির মতামত এখনো কি? আমরা তো বিভিন্ন সময়ে মবের ব্যাপারে যে মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে মব কালচারকে প্রমোট করা হয়েছে, ইন্টারিমের সময়ও করা হয়েছে, এখনো সেটা চলমান আছে। যদিও বা আমরা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে বারংবার শুনেছি, উনি দৃপ্ত কণ্ঠে বারবার বলেছেন যে কোনোভাবেই মব কালচার উনি চলতে দেবেন না। কিন্তু কিছুদিন আগে যে শাহবাগ থানার যে ডাকসুর যে মবের গতকাল শিকার হলেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে দেখি যে কোনো ধরনের মানে রাজনৈতিক বিষয়াবলী যখন এমন চরম মাত্রায় পৌঁছায়, কোনোভাবেই কোনো আলাপ আলোচনার জায়গা থাকে না, তখন এই ঘটনাগুলো ঘটে। একজন ডাকসু নির্বাচিত নেতা, সে যেমনই হোক না কেন, তার সাথে আলাপ করার যে জায়গাটা, সে জায়গাটা আসলে পলিটিক্যাল ফিল্ড থেকে পুরোপুরি উধাও হয়ে গেছে। উভয় ক্ষেত্রেই এখানে একদম নিদারুণ অদক্ষতার ভূমিকা দেখা গেছে। ফলত আমরা যেটা চাই যে আমাদের শিক্ষাঙ্গনগুলো সন্ত্রাসমুক্ত থাক, কিন্তু শুধু তাই না, আসলে মবের যে জায়গাটা আপনি বললেন সেটা তো আমরা মাজারে হামলা করতে দেখছি। আমরা দেখছি যে পীরকে মানে মাজারের একজন পীরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটার পরেও আমরা কিন্তু জানি না আসলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো। আমরা তো এটা নিয়ে প্রতিদিন সরকারের পক্ষ থেকে প্রেস ব্রিফ আশা করি। আমরা আশা করি যে প্রত্যেকটা ঘটনাকে তারা সিরিয়াসলি দেখবেন। কিন্তু আমরা দেখেছি যে মব নিয়ে আসলে বিএনপি সরকার ইন্টারিমের সময়ে বিএনপি অ্যাজ এ দল যতটা ভোকাল ছিল, এখন আর সেই মাত্রায় তাদেরকে ভোকাল দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু কোনো জায়গায় মবকে তারা বৈধতা দিচ্ছেন, যেমন বাংলাদেশে ব্যাংকের ক্ষেত্রে তারা বৈধতা দিচ্ছেন, আবার কোনো জায়গায় নিশ্চুপ থাকছেন, যেমন মাজারের ঘটনায় তারা নিশ্চুপ থেকেছেন, আর কোনো জায়গায় নিজেরাই সক্রিয় হয়ে উঠছেন, যেটা শাহবাগ থানায় আমরা ঘটতে দেখলাম। আমরা এটা মনে করি যে এটা একেবারেই আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক অবস্থানগুলো পরিষ্কার হওয়া দরকার। একটু ভিন্নভাবে যদি জানতে চাই, বিএনপি সরকার ক্ষমতায় এসেছে প্রায় 3 মাস হয়ে গেল, সরকার গঠন হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে বৈশ্বিক কিছু অস্থিরতাও তৈরি হয়েছে, যেটা তেল নিয়ে তৈরি হয়েছে ইরান যুদ্ধের কারণে। কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা যেটা দেখলাম, এই যে হামের টিকা নিয়ে বাচ্চাদের একটা যে মানে প্রাদুর্ভাব ছড়িয়ে গেল হাম রুবেলার, এবং এটা কিন্তু সবাই বলছে যে অন্তর্বর্তী সরকারকালীন সময়ে যদি এই হামের টিকাটা অ্যাভেলেবেল থাকতো, তাহলে কিন্তু আজকে এরকম মহামারী আকার হতো না এবং এত শিশুকে হারাতে হতো না আমাদের। তখন কিন্তু এনসিপিও সক্রিয় ভূমিকা রেখেছে। তাহলে কেন এই ঘাটতিটা? তাহলে কি এনসিপিও এই যে মানে এটা তো একটা মানব হত্যার সামিল হয়ে গেল, তাই না? এনসিপি কোথায় সক্রিয় ভূমিকা রেখেছে? ওই সরকার গঠনের, অন্তর্বর্তীকালীন সরকার গঠনে কিন্তু প্রতিটা পদক্ষেপের সাথে কিন্তু সরকার গঠিত হয়েছে কত তারিখ? আমি জুলাইয়ের অভ্যুত্থানের পরের ঘটনাই বলছি। জুলাইয়ের অভ্যুত্থানের পর থেকে যেই সরকারটা ছিলেন, তাদের সাথে কিন্তু এনসিপির একটা সক্রিয় আমরা সক্ষতা দেখেছি। কিন্তু এই যে আমাদের মেডিকেলের ক্ষেত্রে বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে এই যে অপ্রতুলতা, টিকার হামের, এটা একটা অনেক কার্যকরী পদক্ষেপ ছিল, কিন্তু এই জায়গাটা এত বড় একটা গ্যাপ হলো, এত বড় একটা আজকে মানে মহামারী আকার তৈরি হলো। এর মধ্যে কিন্তু কি আপনাদের কোনো মানে ভূমিকা কি এখানে ছিল না? প্রথমত এটা এমন একটা পজিশন, মানে এই প্রশ্নের মধ্য দিয়ে আমরা এমন একটা পজিশন, আমি যদি আগে বলি যে এনসিপির কোনো ভূমিকা ছিল না, আমি একজন ইনসেনসিটিভ মানুষ, কারণ এতগুলো বাচ্চা মারা গেছে, সেখানে আমি আগে আমার পার্টিকে সেভ করতে চাচ্ছি। পজিশনটাই খুবই আনএক্সপেক্টেড। কিন্তু তারপর আমি বলি, ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে 8 আগস্ট, কিন্তু সেই সময় কিন্তু এনসিপি বলে কিছু ছিল না। এনসিপি গঠিত হয়েছে 28 ফেব্রুয়ারি পরের বছর। কিন্তু এনসিপি তো আমরা পেয়েছি কোত্থেকে? জুলাই অভ্যুত্থানের সেই রাজনৈতিক, আমি কিন্তু শুরুতেই সেটা বলেছিলাম যে আমি বলছি এনসিপি যেমন জুলাই অভ্যুত্থানের দাবিদার, বিএনপিও দাবিদার, জামাতও দাবিদার, সকল অনেকগুলো বামপন্থী পার্টিও কিন্তু এনসিপির এই মানে এই মতো করে জুলাই গণ অভ্যুত্থানের দাবিদার, প্রত্যেকেই, আমরা সকলকেই। কিন্তু এটা হচ্ছে ওই যে আসে না যে একটা মোমেন্টের মধ্য দিয়ে একটা পার্টি আসে, এই পার্টিটা
কখনোই মানে আপনি যতদিন আমরা আছি এই পার্টিটা কখনোই জুলাই গণঅভ্যুত্থানকে একপাক্ষিক কুক্ষিগতভাবে দাবি করা এটা কখনোই ঘটবে না, এটা এটা বলে রাখা ভালো। দ্বিতীয়ত যে আমি এটাও করতে পারবে না আবার, কিন্তু জুলাই গণ অভ্যুত্থান হাসলে এনসিপিও আসবে, কারণ তার জন্ম কিন্তু সেই সেখান থেকে। জবাবগুলো তাকে সবসময় দিতে হবে, যেমন এই কোশ্চেনগুলো আসবে এবং এনসিপিকে এগুলো ক্লিয়ার করতে পারতে হবে। এবং আমি সবসময় সোচ্চার ছিলাম যে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা বিষয়ে এবং বিচার এই তিনটা বিষয় আসলে বাংলাদেশের মানুষের যে অচলাবস্থা, বাংলাদেশের মানুষের অসহায়ত্ব সবসময়ই খুব পীড়াদায়ক হয়। এবং যতটা আমরা তো একটা আসলে প্রিভিলেজ লাইফ লিড করি, আমরা ঢাকায় থাকি, আমরা হয়তো এগুলো তো এত বেশি পোহাতে হয় না, আমরা প্রত্যেকেই হয়তো ভালো চাকরি বাকরি করি, আমাদের ভালো পরিচিত লোকজন থাকে বিভিন্ন জায়গায়, আমাদের এত বেশি পোহাতে হয় না। পোহাতে হয় তাদের যাদের কোনো সামাজিক পরিচয় অতটা প্রত্যন্ত অঞ্চলগুলোতে যারা, সেখানে আমরা দেখি যে এই প্রতিষ্ঠানগুলো এবং শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে এবং বিচার ব্যবস্থায় যেই সরকারি প্রতিষ্ঠানগুলো, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এলাকা ভিত্তিক লোকালি ফাংশন করে, তারা অত্যন্ত অপদস্থ করে আমাদের পরিবারগুলোকে। আমি ব্যক্তিগতভাবে আমাদের পরিবারগুলোকে যেই ব্যবস্থায় হ্যাম্পার করে সেই ব্যবস্থা উৎখাতের পক্ষে। আমাদের পরিবারগুলোতে এবং প্রত্যেকটা প্রান্তিক পরিবারকে সেফটি দেওয়া, এনশিওর করা আমাদের জন্য জরুরি। হামের টিকার ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট যেটা করেছে এটাকে আমি একটা চাল বলতে চাইবো। এবং এই ইন্টারিম গভর্নমেন্টের পরবর্তীতে যেই সরকারি আসবে তাদেরকে যেন এই বিষয়টাই পোহায় তুলে, মানে তাদেরকে যাতে এইটাই শক্তভাবে তাদেরকে প্রতিরোধ করতে হয়, মানে লার্নিং এর একটা পয়েন্ট আমি বলবো এখান থেকে নেওয়া উচিত অফকোর্স। এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি যে অনেকগুলো বিষয় তারা অত্যন্ত বেশি সোচ্চার ছিলেন, অথচ তাদেরকে মানে ইন্টারিম গভর্নমেন্টকে সাহায্য করার জন্য বাংলাদেশ এবং বিদেশ সকল অবস্থান থেকে বাংলাদেশের অনেক মানুষ যারা শিক্ষিত তারা হেল্প করতে চেয়েছিলেন, স্বপ্রণোদিত ছিল, এবং তারা মানে শিক্ষিত সমাজ এবং যারা বাইরে পড়াশোনা করছেন সকলে কিন্তু বাংলাদেশে আসতে চেয়েছিলেন এবং তারা এই ব্যবস্থাগুলোকে আমি আসলে চেঞ্জ করতে চেয়েছিলেন। কথাটা আপনাকে ভালো করে বুঝাতে পারিনি। আমি আসলে ঠিক এনসিপি বা জুলাইয়ের অভ্যুত্থানে যারা ছিল তাদের আমি সরাসরি দায়ী করছি না। এই যে এত বড় একটা ঘাটতি হলো, এই জায়গাটা কি কারো চোখে পড়েনি? আমি সেই জায়গাটা বলেছি। দায় আমি মানে দায় পলিটিক্যাল পার্সন হিসেবে আমাকেও নিতে হবে। আমি যেটা মনে করি যে আমরা এটা নিয়ে সবসময় সোচ্চার ছিলাম, কিন্তু যখন শিশুরা মারা যাচ্ছে, যখন আমার মায়েরা বাচ্চাকে কোলে নিয়ে আর্তনাদ করছে, তখন আসলে আর কিছুই করার থাকে না, এটা শেষ পর্যায়ে ঠেলে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমি মনে করি এই ব্যবস্থাটা, এই যে অবস্থা, এটাকে সংসদে গুরুত্বপূর্ণ করে তুলতে না পারাটাও এনসিপির একটা ব্যর্থতা। আমি সেটাই বলছিলাম যে এটা কেন গুরুত্ব পাচ্ছে না এবং এটার কেন যথাযথ এটার কারণ কি ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যারা এই দায়ের সাথে যুক্ত তাদের কেন তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি আপনাকে বলি, এমন একটা পজিশনে, আমি ওইটা আপনাকে বললাম না, প্রশ্নের মধ্যে এমন একটা পজিশন আছে আমার সংসদে, যখন আপনি সেই সময় চলছে জ্বালানি সংকট, হামের টিকা এবং আরো অন্যান্য বিষয়াদি, সেই সময়ে ওই সময় আসলে জুলাই সনদের যে অধ্যাদেশ সেটার কার্যকারিতা কিন্তু দিন পার হয়ে গেছে, তখন 30 দিনের মেয়াদটা কিন্তু পার হয়ে যেতে বসেছে। আমাকে চয়েস করতে হবে এখন যে আমি কি আমার দেশের একদম যে আমাদের যে রাজনৈতিক সংস্কার, আমাদের যে রাষ্ট্রীয় সংস্কার সেটা নিয়ে কথা বলবো, নাকি আমি হামের টিকা আমার বাচ্চাদের নিয়ে কথা বলবো। আমাকে এই চয়েসের মধ্যে ঠেলে দেওয়া। এই মুহূর্তে আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়? সবসময় মানুষ আগে গুরুত্বপূর্ণ, সবসময় মানুষ আগে গুরুত্বপূর্ণ, কিন্তু সরকারি দল ইন্টেনশনালি যে আমাদেরকে এইভাবে একটা চয়েসের মধ্যে ঠেলে দিল, সেই যে সেটার ইন্টেনশনের ব্যাপারে কি আমাদেরকে কোনো কিছু বলার নেই? জ্বালানির গুরুত্বটা তো আমাদের একার কারণে, এবং জ্বালানির ব্যাপারে কথা বলতে গিয়ে একটা বৈশ্বিক ব্যাপার না, জ্বালানির ব্যাপারে কথা বলতে গিয়ে আপা সেই সময় সরকার দলের ওনারা বারংবার বলেছেন কোনো জ্বালানি সংকট নেই, হুইচ ওয়াজ টোটালি ফলস। ওনারা দাম বাড়ানোর জন্য এটা ইন্টেনশনালি বারবার বলেছেন, দাম বাড়ানোর পরে লাইনও কমে গেছে, কিন্তু এখনো লাইন আছে, কিন্তু আগের থেকে কমেছে। কিন্তু এই দাম বাড়ানোর জন্য তারা এই যে একটা কাজ করলেন, এটাকে কি আমার নাটক বলা উচিত হবে না? আমি তো এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চাই না, কিন্তু আমাদেরকে ওই পর্যায়ে ঠেলে নিয়ে যাবে। এটা আমি বারবার দেখেছি, আমি যতবারই আমাদের বাংলাদেশের অতীত রাজনীতির দিকে তাকাই তখনই দেখি বিরোধী দলকে এই পর্যায়ে ঠেলে নিয়ে যাওয়া হয় সরকারি দলের পক্ষ থেকে, বিরোধী দল সেই মোতাবেক অ্যাকশন করে এবং সরকারি দল তখন তার মাঠের অ্যাকশনে, তার প্রশাসনিক অ্যাকশনে চলে যান, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এটা খুবই ইনসেইন এবং ইনহিউম্যান যে বাচ্চাদের জীবন নিয়ে জুয়া খেলা, এবং সেটার মধ্য দিয়ে এই হামের টিকা নিয়েও কি সিন্ডিকেট হয়নি?
স্বাস্থ্য খাতে কি আমাদের সিন্ডিকেট নাই? ফলত আমাদের যে স্বাস্থ্য সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেই বিষয়টা, সেই পুরো রিপোর্টটাকে আমরা কিভাবে উধাও করে ফেলতে পারলাম, সেই বিষয়টা নিয়ে কোনো জায়গায় কোনো আলাপ হলো না। এমনিতেও কিন্তু আমরা যদি দেখি আমাদের সরকারি বাজেটে কিন্তু সবচেয়ে অবহেলিত আমাদের স্বাস্থ্য খাত, যেটা আমরা যদি তুলনা করি অন্য আদার্স কান্ট্রির সাথে সবচেয়ে অবহেলিত কিন্তু আমাদের স্বাস্থ্য খাত। সেই জায়গা থেকে এতগুলো মানুষের জীবনের ব্যাপার, এতগুলো শিশুর জীবনের হুমকির মুখে আমি মনে করি এটাকে প্রায়োরিটি হয়ে আমাদের প্রধান একটি আলোচনা বস্তু হওয়া উচিত কিনা। আপনি কি মনে করেন? আমি অবশ্যই কি এর দায়বদ্ধতা যাদের, তাদের শাস্তিযোগ্য অপরাধের জন্য তাদেরকে আইনের আওতায় আনা উচিত কিনা? অফকোর্স এটা আইনের আওতায় আনা উচিত, কিন্তু এটা করার জন্য যেই একটা সরকারি দলের যে মনোভাব থাকা উচিত ছিল, সেই মনোভাবটা আমি লক্ষ্য করতে পারছি না। এখানে 12টা সংস্কার কমিশন হয়েছিল, আপনি জানেন। 12টা সংস্কার কমিশন বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা খরচ করে দিনের পর দিন পলিটিক্যাল পার্টিগুলো এবং নানান স্টেক হোল্ডারদের সাথে নানান মাত্রায় মিটিং করে সংস্কার কমিশনের রিপোর্ট তৈরি করেছেন। বিএনপি সরকার আসার পর থেকে একটি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়েও তারা কথা বলেননি এবং তারা কাজ শুরু করেননি। বরঞ্চ যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো অত্যন্ত জরুরি এবং আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বরঞ্চ তাদেরকে চ্যালেঞ্জ করে বিভিন্ন ধরনের রাজনৈতিক কার্যক্রম চালানো হচ্ছে। আমি মনে করি এটা কোনো সুস্থ পলিটিক্যাল সিদ্ধান্ত না, এবং আমাদেরকে এখন যেই চয়েসের মধ্যে আমরা পড়লাম, এটা অত্যন্ত দুঃখজনক। তবুও আমি মনে করি এনসিপির পক্ষ থেকে আমাদের প্রায়োরিটি সবসময় হচ্ছে গণমানুষ, সবসময় গণমানুষ, এবং যেই বিষয়গুলো আসলে ঘটে গেছে সংবিধান সংস্কার নিয়ে, আমাদের পজিশন অত্যন্ত ক্লিয়ার, এবং আমাদের 24 দফা ইস্তিহারের প্রথম দফাই হচ্ছে গণপরিষদ নির্বাচন। এটার একটা কারণ আছে, আমরা আগেও বলেছি, আমরা যেই সাংবিধানিক সংস্কারগুলো চাই, সেই সাংবিধানিক সংস্কারগুলো স্থায়ীভাবে করা সম্ভব হবে না যদি না গণপরিষদ নির্বাচন হয়, এবং সেই কথাগুলো কিন্তু এখন প্রাসঙ্গিক হয়ে উঠছে। এই যেমন ধরেন আজকে আপনি ওই চেয়ারে আছেন, আমি এই চেয়ারে আছি, এখন আমার মনে একটা ইচ্ছা আসতে পারে যে আমি ওই চেয়ারে বসি। আসলে ওই জায়গাটায় বসতে গেলে কি ধরনের বাধা আসতে পারে? আমি নিজেও খুব ভালো রাজনীতিবিদ সেটা তো না, আর সেই জায়গা থেকে আমি যেটাকে গুরুত্ব দিই সবসময়ই মনে করি যে অর্গানিক লিডারশিপ গড়ে তোলা এটা খুব জরুরি, নিজেকে যোগ্য থেকে যোগ্যতর করা এটা খুব জরুরি। যেহেতু পার্লামেন্টে পার্লামেন্টে আমাদের এখানে গণতান্ত্রিকতা সর্বোচ্চ, যদিও আমার এটা নিয়ে আর্গুমেন্ট আছে, পার্লামেন্টের সর্বোচ্চ দেখা হয় যে একজন পলিটিশিয়ানের সর্বোচ্চ গোল হচ্ছে পার্লামেন্ট। যেহেতু এটা, এবং পার্লামেন্টে আসলে আমি মনে করি কি প্রত্যেকটা পার্সনই হচ্ছেন, যখন একটা রাজনীতিতে আসে না, প্রত্যেকেই লিডার, বাট লিডার অফ দ্য লিডার দে আর স্ট্যান্ডিং ইন দ্য পার্লামেন্ট, বা দে আর তারাই ওই পার্লামেন্টের সিটটা পায়। সো লিডার অফ দ্য লিডার হওয়ার ক্ষেত্রে বাধাগুলো কোথায়, বা ওই জায়গায় আমি যেতে হলে নিজেকে কিভাবে তৈরি করা? এটা নিজেকে তৈরি করার চেয়ে ওই ফাইটটা করা গুরুত্বপূর্ণ, যেখানে আসলে একটা ভালো রাজনৈতিক সিস্টেম আমরা তৈরি করতে পারি, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় সিস্টেম। এটা বোঝার জন্য তো ল নিয়ে আসলে ওই এনথুজিয়াজম থাকাটাও জরুরি। আমাদের বাংলাদেশে আইন কাঠামোর মধ্য দিয়ে আপনি ফ্যাসিবাদ বলেন, স্বৈরাচার বলেন, আইন কাঠামোর মধ্য দিয়ে আপনি মানুষকে এত নিপীড়িত করতে পারবেন, অন্য কোনো উপায়ে এটা সম্ভব না। সো আমাদের যারা রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ, উঠতি রাজনীতিবিদ আছেন, তারা যেহেতু পার্লামেন্টের মূল কাজ হচ্ছে ল মেকিং, আর কিন্তু অন্য কিছু না, তার কাজ কিন্তু লোকালি কোনো একটা উন্নয়ন কার্যক্রমে থাকা, এটা কিন্তু তার কাজ না। সো ল মেকিংটা গুরুত্ব দেওয়া এবং স্ট্রাগলকে কখনো ছোট করে না দেখা, এটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা থেকেই একটা কিছু লার্ন করা, প্রত্যেকটা স্ট্রাগল থেকে। আবার যদি কখনো সুযোগ পান এনসিপিকে আবার নতুন করে ঢেলে সাজানোর, কিভাবে সাজাবেন খুব ছোট্ট করে জানতে চাইবো আপনার কাছ থেকে। অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করব, প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা মানুষের কাছে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করব, দ্যাটস ইট। ধন্যবাদ আপা, আপনার মূল্যবান অনেক সময় দিলেন। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, আপনার এই রাজনীতিতে আসা এবং রাজনীতিতে নতুন করে আসতে চাইলে, বা বর্তমান যে রাজনীতি চলছে সেখানেও অনেক ছোট ব্যাপার আছে যেগুলো আমরা আপনাদের মাধ্যম থেকে আসলে তুলে ধরাটা আমাদের জন্য বেশি সহজ হয়, কারণ আপনারা সক্রিয় থাকেন এই জায়গাগুলোতে। মানুষের আস্থার জায়গাটা আসলে ওই জায়গাটাই, মানুষ আপনাদের দিকেই তাকিয়ে থাকে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের ক্যাম্পাস টাইমসের পক্ষ থেকে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে ছিলেন ক্যাম্পাস টাইমসের নিয়মিত আয়োজন পলিটিক্যাল পালসে। আমরা কথা বলছিলাম সামান্থা শারমিনের সাথে, জানছিলাম তার কাছ থেকে রাজনীতির কোর কথাগুলো। ধন্যবাদ সবাইকে।